90 মিনিট স্কুলিং আবার বেশ কিছুদিন পর অল্টারনেট ফ্রাইডেতেই আমরা 90 মিনিট স্কুলিং করে থাকি সাধারণত। আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম আমরা শুরু করেছিলাম যখন 90 মিনিট স্কুলিং গ্রিন বাংলাদেশের সাথে। গ্রিন বাংলাদেশে যারা ছাদ বাগান করতেন তাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো সলিউশন করার জন্যই আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 207 নম্বর কক্ষে আমরা শুরু করেছিলাম 90 মিনিট স্কুলিং, আজ থেকে প্রায় 1.5 বছর আগে বা তারও বেশি। তো সেই সময়ে আমরা যারা উপস্থিত হতেন তাদের সরাসরি আমরা প্রশ্নের উত্তর দিতাম। কিন্তু করোনাকালীন সময়ে আপনারা জানেন যে আমরা ঘরবন্দি হয়েছি, অনেক সমস্যা হয়েছে, মাস্ক নিয়ে চলতে হয়, স্বাস্থ্যের ঝুঁকি বেড়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা খুব ভালো পরিবেশে নেই। তার জন্যই কিন্তু আমরা 90 মিনিট স্কুলিংটাকে নিয়ে আসছি লাইভে। যথারীতি আমরা অল্টারনেট ফ্রাইডেতে লাইভ করে থাকি। আজকে 18 জুন 2021 আমাদের 90 মিনিট স্কুলিং। 90 মিনিট স্কুলিংয়ে সাধারণত আমরা ছাদ বাগান বিষয়ক যে সমস্যাগুলো থাকে সেগুলো সলিউশন আমরা দিয়ে থাকি। কেমন? কারো যদি মিলিবাগের সমস্যা হয়, কারো ধরা গেল যে পুরুষ ফুল আসছে, মহিলা ফুল আসছে না গাছে, অথবা আমগুলো ঝরে পড়ছে, সেই সমস্যাগুলো আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করি। যথারীতি আজকেও কিন্তু আমরা সেগুলো করব। তার সাথে আমরা 90 মিনিট স্কুলিংয়ে আমরা কিন্তু বিভিন্ন সময়ে পরিবেশ নিয়েও কথা বলি, সেগুলোও থাকবে আজকে। আমরা গ্রিন বাংলাদেশ কিন্তু শুধুমাত্র যে ছাদ বাগান নিয়ে কাজ করে তা কিন্তু নয়। আমরা গ্রিন বাংলাদেশের যারা সদস্য আছি সবাই মিলে আমরা করি কি, আমাদের গ্রিন শেয়ারিংটা আমরা করে থাকি। এটা বড় আমাদের গ্রিন বাংলাদেশে এটা ভালো কাজ। পরিবেশ নিয়ে কথা বলি, আমরা গ্যাদারিং করি, সব কিছুই। আপনারা জানেন আপনাদের গ্রিন বাংলাদেশের সব মেম্বারদের সহযোগিতায় কিছুদিন আগে আমরা কিন্তু সবার জন্য ঈদ করেছি, তার আগে খাদ্য বিতরণ করেছি দুস্থদের মাঝে। এরকম নানাবিধ 2 টাকার স্বপ্ন পূরণ থেকে সব কিছুই আমরা করে থাকি। আজকে 90 মিনিট স্কুলিংয়ে শুরু করছি। আমরা কথা বলবো ফুল ফল শাকসবজি, আমাদের যে ছাদ বাগান, সে ছাদ বাগান নিয়ে, ছাদ বাগানের সমস্যা নিয়ে। আমাদের প্রথম যে প্রশ্নটা করেছেন শিফাত নূর ভাই, ছাদের শরীফা গাছে ফুল হয় কিন্তু ফল হচ্ছে না কেন? এটা কি কোনো সমাধান আছে? শরীফা গাছ কিন্তু একটা মজার একটা ক্যারেক্টার শো করে। বাংলাদেশে ছাদ বাগানে বেশ জনপ্রিয় একটি ফলের নাম হচ্ছে শরীফা, এবং বাংলাদেশে কিন্তু বেশ দামে বিক্রি হয়, এখন বাজার দামও খুব বেশি। আমি কিছু ছবি দেখিয়ে আপনাদের কথাগুলো বলতে চাই। আতা শরীফা একই রকম ক্যারেক্টার শো করে। আমরা সুগার আপেল বলি, কাস্টার্ড আপেল বলি, নানা নামেই ডাকা হোক না কেন, এটা কিন্তু বেশ বাংলাদেশে জনপ্রিয় হয়েছে। বাংলাদেশে সাধারণত দেখা যায় মার্চ এপ্রিল মাসে যখন ফুল আসে তখন ফলটা খুব ভালো হয় না, অনেক সময় ফল পড়ে যায়। এপ্রিল মে মাসেও আবার ফ্লাশ হয়, তখনও কিছু ফল পড়ে যায়। সবচেয়ে ভালো ফল হয় জুন জুলাই আগস্ট মাসে যখন ফলটা আসে, তখন কিন্তু খুব থার্ড ফ্লাশটা সবচেয়ে ভালো হয়। তাহলে ওই সময়টা পূর্ববর্তী আগের যে ফলগুলো যদি আমরা ছেটে দিই তাহলে কিন্তু পরবর্তীতে ফিমেল ফ্লাওয়ার সংখ্যা বাড়ে। এইরকম হার্মাফ্রোডাইট একই গাছে, আপনি যে গাছটাতে বললেন যে একই গাছে কিন্তু মেল ফিমেল থাকে, কিন্তু ক্যারেক্টার কিন্তু মজাটা হচ্ছে এরকম, তারা মেল ফিমেল একসাথে থাকে হার্মাফ্রোডাইট, কিন্তু নিজের কখনো ম্যাচিওর হয় ফিমেল পার্ট, কখনো মেল পার্ট ম্যাচিওর হয়। ফুলটা একটু ছবিটা দেখে নিই। আপনাদের মজার ব্যাপার হচ্ছে দেখেন, এটা হচ্ছে মেল পার্ট, এটা হচ্ছে ফিমেল পার্ট। ফিমেল পার্টটা ফুলের ভিতরে যখন থাকে, ফিমেল পার্টটা বাইরের দিকে থাকে, এবং খুব দ্রুত এটা কিন্তু ফুলটা ফুটার সাথে সাথে যখন একটু ফুটে তখনই কিন্তু সে এই 4-5 ঘন্টার ভিতরে ফিমেল পার্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আবার মেলটা যখন ম্যাচিউর হয় তার 6 ঘন্টা বা 8 ঘন্টা পরে বা পরবর্তী দিনে যখন মেলটা ফ্লাশ হয়, তখন কিন্তু মেলটা পলিনেশন করতে পারে না ফিমেলটা ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য। যার ফলশ্রুতিতে দুটো একসাথে যেহেতু হচ্ছে না, তাহলে সেলফ পলিনেশন কিন্তু হচ্ছে না, অটো পলিনেশন হচ্ছে না। আমাদের দরকার কি, এটাকে 2টা পলিনেশন করিয়ে দেয়া, না হলে কিন্তু ফলগুলো সবগুলো পড়ে যাবে। এর জন্যই হচ্ছে কি, আপনি দেখেন এইরকম যখন ফুল দেখা যায় কিন্তু কিছুদিন পরে কিন্তু ব্রাউন হয়ে ফুলটা পড়ে যায়। এটা কিন্তু মেজর সমস্যা। তো আমি ছবিটা হাত দিয়ে এখানে দেখানোর চেষ্টা করছি। এরকম 3 আঙ্গুলে যদি একটা ফুল দেখাই, ফুলটার প্রথম যখন একটু খোলে তখন কিন্তু ফিমেল পার্টটা ম্যাচিউর হয়। তার 6 ঘন্টা বা 8 ঘন্টা পরে বা
একদিন পরে যখন আরেকটু বড় হয় তখন হচ্ছে মেল পার্টটা ম্যাচিউর হয়। তো মেল পার্টে ম্যাচিউর হলে তখন ফিমেল পার্টে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এর জন্য হয় কি যে আপনি যখন ফুলটা এমন করে খুললো, যখন ফুলটা এইভাবে খুলে তখন কিন্তু ফিমেল পার্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় বেশি খোলার পরে। এর জন্য তখন যদি মেল পার্টটা যদি অ্যাক্টিভ থাকে সেখান থেকে পোলেনগুলো আমরা যদি এইভাবে হারভেস্ট করে নিতে পারি, একটা পেটি ডিশের ভিতরে হারভেস্ট যদি করে নিই, তাহলে দেখা যাবে ওই পোলেনটা দিয়ে তারপরের দিন সকালবেলা অন্য একটা ফুল যখন ফিমেল পার্টটা একটু খুলবে তখন যদি আমরা যদি ব্রাশ দিয়ে পলিনেশন করে দিই তাহলে কিন্তু খুব সহজে হবে। এর জন্য হচ্ছে ছাদ বাগানে যাদের একটা দুইটা গাছ থাকে তাদের কিন্তু পলিনেশন করে দিতে হবে, নাহলে কিন্তু ফলটা ভালো হবে না। কিন্তু যখন মাঠ পর্যায়ে অনেক গাছ থাকে তখন কিন্তু একটার সাথে একটা ক্রস পলিনেশন হয়ে কিন্তু ফল উৎপাদন হয়, যার জন্য ছাদ বাগানে এটা কিন্তু সমস্যা, ফুলটা পড়ে যাওয়া। কিন্তু অন্য জায়গায় কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু সেই সমস্যাটা হয় না। সেটি কিন্তু একটা মজার এই কাস্টার্ড আপেলে দেখা যায়। সো আমাদের পলিনেশন কিন্তু করিয়ে দিতে হবে, ফিমেল পার্টটা পলিনেশন নিয়ে অন্যটাতে পলিনেশন করে দিতে হবে। তারপরে যে প্রশ্নটা করেছেন আমাদের ছাদ বাগানি একজন মরিয়ম বেগম আপু, আসসালামু আলাইকুম সালাম। স্যার, আমার আপেল কুল বল সুন্দরীগুলো বেশ গোল গোল হয়েছে কিন্তু ফুটো করে দিচ্ছে। আসলে মজার ব্যাপারটা কি জানেন, যে এই ফুটোগুলো করে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এই যে বর্ষার এই সিজনটা প্রচুর পরিমাণে কি বলে এটাকে পোকা হয়। পোকাগুলো করে কি ডিম পাড়ে, ফ্রুট ফ্লাই। এই ডিম পাড়ার ফলে এটা উইভিলটা মজার ব্যাপার হচ্ছে কি ডিমটা পারলো ছিদ্র করে ডিমগুলো পারে, এবং পরে দেখেন এই উইভিলগুলো ডিমগুলো পেড়ে যখন গ্রাভ হয় তখন ভিতরে যে দানাটা থাকে এই দানাটাকে সে খেয়ে ফেলে, বিচিটাকে খেয়ে কিন্তু ওখানে প্রচুর পরিমাণে বিষটা তৈরি করে এবং ছিদ্র দিয়ে দেখা যায় যে বিষটাগুলো বের হয়ে আসছে। এই সিমটমটাগুলো খুব হয়, এবং তখন যদি কচি অবস্থা যদি হয় তাহলে দেখা যায় কি ফলগুলো পড়ে যায়। যে 2-3 ফোঁটা 2 লিটার পানিতে 2-3 ফোঁটা যদি ট্রিক্স সাবান দিয়ে দিই, ট্রিক্স না যে কোনো লিকুইড সাবান দিয়ে দিই, সাথে যদি একটু নিম তেল ব্যবহার করি তাহলে দেখা যাবে এই পোকাগুলো হয় না। নিম তেল রিপেলেন্ট হিসাবে কাজ করে। রিপেলেন্ট হিসাবে কাজ করলে একটা সুবিধা কি জানেন, যত অপকারী পোকা আছে সবগুলো কিন্তু কখনোই তার কাছে আসে না, সেদিকে কিন্তু খুব ভালো কাজ করে। আরেকটা প্রশ্ন করেছেন শুভ সাজেদুল ভাই, প্রশ্ন করেছেন সিরিজ অফ প্রশ্ন, 3টা প্রশ্ন করেছেন। আমি এক কিন্তু প্রশ্নগুলো উত্তর দিব। আমরা এই উত্তরগুলো দিতে চাই কারণ হচ্ছে একজনের প্রশ্নগুলো অন্যের কাজে লাগবে, তার জন্য বারবার ভিডিওগুলো দেখে যদি একটু কালচার করে নেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগানও সমৃদ্ধ হবে। আমাদের এই ছাদ বাগানের যে প্রশ্নগুলো এগুলো আসলে আমরা চাই সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যারা আজকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, সম্ভব যদি হয় আপনার ফেসবুক পেজেও কিন্তু আপনি এটাকে শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দিলে আপনার যেই ফেসবুক ফ্রেন্ডগুলো আছে তারা কিন্তু এটা দেখে উপকৃত হতে পারবে, সেখানে শেয়ার করে দিতে পারেন। প্রশ্ন 3টার ভিতরে প্রথম প্রশ্নটা হচ্ছে শুকনো গোবর কি ব্যবহার করা যায় নাকি ডিকম্পোস্ট করে তারপর ব্যবহার করা হয়? একটা মনে রাখবেন, শুকনো বলতে কিন্তু সূর্যের আলোতে শুকনো না, এটাকে পচিয়ে শুকাতে হবে একদম। তখন কিন্তু গোবরগুলো সবুজ ভাবটা থাকবে না, জড়ো হয়ে থাকার সম্ভাবনা থাকবে না, মাটি ভাব হয়ে যাবে। এর জন্য করবেন কি, দেখবেন গ্রাম দেশে গোবরগুলো একটা গর্তের ভিতর লেপে অথবা পলিথিন দিয়ে ওইটার ভিতরে স্তূপ করে জমা করে যেন বৃষ্টির পানি না পড়ে। সেইভাবে জমা করে সেটা থেকে গোবরটাকে বেশ কিছুদিন রেখে, মাস 2-1 রেখে দেওয়ার পরে একদম মাটি হয়ে যায়। এবং তখন মাটি যখন হয়ে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোবস, আমরা যেটা বলি ইফেক্টিভ মাইক্রো অর্গানিজম, যেগুলো গাছের জন্য খুবই উপকারী, মাটির স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সেগুলো প্রচুর পরিমাণে হয়। যার জন্য গোবর কিন্তু কখনোই কাঁচা অবস্থায় ব্যবহার করা যায় না, সেদিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। অবশ্যই শুকনো পচা গোবর হতে হবে, সেদিকে খেয়াল রাখবেন। একদম মাটি যখন হয়ে যাবে তখন আমাদের বাজারে যেগুলো কেনা আমরা কিনতে পাই সেগুলো কিন্তু দেখবেন একটু ভালোভাবে পচেনি, তার জন্য একটু ভালোভাবে সুন্দরভাবে রেখে একটু পচিয়ে যদি করেন তাহলে খুব ভালো হবে। 2 নম্বর প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে কোকোপিটের বদলে কি ধানের গুঁড়া ব্যবহার করা যাবে? আসলে কোকোপিট কেন ব্যবহার করি সেটা প্রথম বুঝতে হবে। কোকোপিটটা আমরা ব্যবহার করি মাটির ওজনটা কমিয়ে দেওয়ার জন্য। কোকো ডাস্ট বা কোকোপিটের ভিতরে কখনো কোনো নিউট্রিয়েন্ট অ্যাড করা থাকে না। আমাদের দেশে যে কোকো ডাস্ট আছে
সো শুধুমাত্র মাটির ভলিউমটা ঝুরঝুরা করে ফেলা, মাটির ভলিউমটা বাড়ানো এবং শিকড় জন্য দ্রুত বৃদ্ধি পেতে পারে, তার জন্য মাইক্রোবসগুলো অ্যাক্টিভিটির জন্য বাড়ে, সেই কাজটা করার জন্য অবশ্যই আপনি রাইস হাস্ক বা ধানের কোড়া ব্যবহার করতে পারেন। একই রকম ফাংশন করবে। তবে মনে রাখবেন, আমরা অনেকেই কখনো কখনো ডাস্ট, হ্যাঁ, কাঠের গুঁড়া ব্যবহার করি। কাঠের গুঁড়া যখন খেয়াল করে দেখেন মিলে কাঠের গুঁড়া যখন করে, এটা থেকে কিন্তু একটা কালো রস বের হয়। এটা শিকড়ে লাগলে কখনো কখনো শিকড়ে পচন ধরতে পারে। তাহলে আমি বলবো কি, আপনি রাইস হাস্ক ব্যবহার করেন, কোকো ডাস্ট ব্যবহার করেন, কিন্তু ডাস্ট ব্যবহার না করাই উত্তম বলে আমার ধারণা। কখনো কখনো পচন তৈরি করতে পারে। 3 নম্বর প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে খুব মজার একটা প্রশ্ন করেছেন, নিম তেল বা পাতার বদলে মেহগনি পাতা দিয়ে কি কীটনাশক তৈরি করা যায়? নিম তেল হচ্ছে একটা রিপেলেন্ট হিসেবে কাজ করে। নিমের ফল থেকে তৈরি করা হয়, পাতা থেকে রস তৈরি করা হয়। ঠিক একই রকমভাবে মেহগনি ফল অথবা পাতা থেকে যদি তৈরি করেন, এটাও ইনসেক্ট রিপেলেন্ট হিসেবে কাজ করবে। সো আপনি এটা ব্যবহার করতে পারেন, কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা তো অবশ্য আমরা ডাইরেক্ট খাচ্ছি না, গাছে ব্যবহার করছি। কাফিয়া কালাম আপু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বর্ষার সময় কিভাবে পোকামাকড়ের হাত থেকে ছাদ বাগানকে ভালো রাখবো? ছাদ বাগানে কি কি বাড়তি যত্ন নিতে হবে? আসলে ছাদ বাগানে এই বর্ষার সময় প্রচুরই পোকামাকড় হয়, কারণ হচ্ছে টেম্পারেচার বেড়েছে, হিউমিডিটি বেড়েছে, পোকার জন্য রাজত্ব, তো পোকা একটু বাড়বেই। তো বাড়তি পোকার জন্য, এই পোকার জন্য আসলে করণীয় কি হতে পারে? করণীয় 1 নম্বর হচ্ছে, বর্ষাকালে খেয়াল রাখবেন আপনার ড্রামে যেন কখনোই পানি না জমে থাকে। বারবারে নিড়াবেন, আগাছা পরিষ্কার রাখবেন, তাহলে দেখবেন পোকার হাত থেকে অনেকাংশে কিন্তু আপনি অনেক আক্রমণ কমে যাবে সেটা। আর যদি সম্ভব হয় মাঝে মাঝে, আমি আবারও বলছি, নিড়ালেন, ড্রামে পানি যেন না জমে থাকে সেদিকে খেয়াল রাখলেন। আর মাঝে মাঝে নিম তেল সাবান পানি, সে এক কথা, নিম তেল সাবান পানি মাঝে মাঝে স্প্রে করবেন। এটা হতে পারে 7 দিন পর, হতে পারে 15 দিন পর। আপনি যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ছাদ বাগান অনেক সুন্দর হয়ে যাবে, পোকামাকড় আক্রমণ কমে যাবে। নিম তেল রিপেলেন্ট হিসাবে কাজ করে। সৈয়দা নাসিমা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি 3টি প্রশ্ন করেছেন, এখন লিখেই দিয়েছেন 3টি প্রশ্ন ওনার। আমি একে একে 3টা প্রশ্নের উত্তর দিচ্ছি, আশা করি আপনার উত্তর পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার নতুন ছাদ বাগান। অবশ্যই কনগ্রেচুলেশন, ছাদ বাগানে এসেছেন, আপনি ছাদ বাগান শুরু করেছেন। আশা করি আপনি খুব সুন্দর একটি বাগান করবেন। কিছু গাছ লাগিয়েছি, কিছু লাগাচ্ছি, তাই এই গাছগুলোর খাবার কতদিন পর পর বা কি দিব? আসলে আপনি মাটি তৈরি করে ফেলেছেন বলে আমি জানি। বেলে দোআঁশ মাটি হচ্ছে গাছের জন্য খুব ভালো। তাহলে বেলে দোআঁশ মাটি তৈরি করেছেন, মাটিতে তৈরি করার সময় অবশ্যই পিএইচটা যেন কন্ট্রোল হয়, পিএইচটা যেন 5-এর উপরে, 5.5-এর উপরে চলে যায়। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে চুন দিতে হবে। চুন ব্যবহার করেছেন, প্রচুর পরিমাণে জৈব পদার্থ। আমি প্রায় সময় বলি, যত পারেন জৈব পদার্থ দেন। সেটা হতে পারে শুকনো জৈব পদার্থ, পচা গোবর সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে। কখনো কখনো আমরা হাড়ের গুঁড়া দিই, কখনো কখনো আমরা নিম খৈল পাউডার দিই। সেগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করবেন। আমি মনে করি কি জানেন, গাছে গ্রোথ পেতে হলে এডিশনাল কিছু খাবার দরকার লাগে। সেটা যেমন আমি অর্গানিক খাবার হিসাবে যেটা আমি পছন্দ করি, সেটা হচ্ছে 1-2 মাস পর পর আমাদের যে নিম খৈল অথবা মাস্টার্ড অয়েলকে, সরিষা খৈল, এটা যদি পানির ভিতরে ভিজিয়ে রাখেন, ধরা যাক, আমি একটু অ্যামাউন্টটাও বলে দিচ্ছি, 200 গ্রাম, এতটুকু 200 গ্রাম মাস্টার্ড অয়েল কেক আপনি 5 লিটার পানিতে ভিজিয়ে রাখলেন, দেখবেন 7 দিন 8 দিন পরে পচে গন্ধ বের হওয়া শুরু হবে। গন্ধ যখন বের হওয়া শুরু হবে তখনই, বেশি দিন আর দরকার নেই, 7 থেকে 8 দিন পর্যন্ত ভিজিয়ে রেখে এইটার সাথে আর ডাবল পরিমাণ পানি, 5 লিটার যদি পানি দিয়ে থাকেন তাহলে আরও 10 লিটার পানি অ্যাড করে দেন, তাহলে 15 লিটার হলো। এই 15 লিটার পানি ভালোভাবে নাড়া দিয়ে, আমি চাচ্ছি যে ঘনভাবে না দিয়ে পাতলা করে যদি খৈল পচা যদি পানি দিয়ে দেন গাছের গোড়ায়, তাহলে এডিশনাল নিউট্রিয়েন্ট পাবে, দেখবেন গাছের ফুল ফল বেশি হবে এবং গাছের গ্রোথটা খুব ভালো হবে। সেদিকে ইচ্ছা করলে করতে পারেন। মাঝে মাঝে আমি যেটা করি, মাঝে মাঝে যে যদি কখনো দেখেন যে পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে, গোড়ার পাতাগুলো, তখন আমি যখন নিড়াই গাছগুলো, তখন সামান্য পরিমাণে ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ড্যাপ সার যেটাকে বলি, আর ফল উৎপাদন করার জন্য এমওপি সার যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন আপনার ফল কিন্তু বেশি হবে, গ্রোথও ভালো থাকবে। মানে হচ্ছে ড্যাপ সার আর এমওপি সার
মাঝে মাঝে ফলন বাড়ায়। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, ক্লিবিও ছাদ বাগানের মাটিতে ইউজ করলে কি অন্য ছত্রাকনাশক ও কীটনাশকের ব্যবহার দরকার নাই? বর্ষাকালে ক্লিবিও ছাদ বাগানের ব্যবহারের নিয়ম বলবেন প্লিজ। ছাদ বাগানে আমাদের ছত্রাক যেগুলো হয়, ফাঙ্গাস যেগুলো হয়, আমাদের আমে হয়, আমাদের সবজিগুলোতে হয়, এই সবগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আমরা নিম তেল, সাবান পানি দিয়ে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। কিন্তু কীটনাশকের ব্যাপারে আপনি ক্লিবিও কিন্তু খুব বেশি ভালো কাজ করে না। তাহলে আপনি কীটনাশকটা যদি নিম তেল, সাবান পানি দেন, তাহলে কীটনাশক হিসেবে কাজ করবে, পোকা রিপেলেন্ট করবে। আর ছত্রাকনাশক হিসেবে ক্লিবিও খুব ভালো কাজ করে। তাহলে ক্লিবায়োতে কি আছে একটু দেখে নিই। ক্লিবায়োতে আছে উপকারী ব্যাকটেরিয়া। আমরা যেমন আমাদের পেটের ভিতরে ব্যাকটেরিয়া থাকে, যার জন্য খাবার খুব সুন্দরভাবে হজম হয়। কিছু আমরা ফাঙ্গাস, যেমন ইস্ট ফাঙ্গাস ব্যবহার করি, সেই রকম ফাঙ্গাস। এইরকম মাটির যেই ইফেক্টিভ মাইক্রো অর্গানিজমগুলো আছে, অণুজীবগুলো আছে, এই রকম অণুজীবগুলো কিন্তু এই ক্লিবায়োর ভিতরে আছে। যার জন্য অণুজীবগুলো থাকার জন্য আমাদের যদি ফুরাডান, কার্বোফুরান এইসব ইনসেক্টিসাইড ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই মাটির স্বাস্থ্যটা ভালো রাখার জন্য আমরা যদি ক্লিবায়ো ব্যবহার করি, তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। ক্লিবায়োর ভিতরে আমাদের ল্যাক্টোবেসিলি আছে, বেসিলাস ন্যাত্তো আছে, ইস্ট ফাঙ্গাস আছে, এগুলো সবগুলো হচ্ছে অণুজীব। মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু সবগুলো আমরা খাই, আমাদের জন্য স্বাস্থ্যের জন্য কোনো রকম ক্ষতি করে না। এর জন্য আমরা কিন্তু ক্লিবায়ো স্প্রে করার পর শসা কিন্তু গাছ থেকে তুলে খেতে পারি। সো গ্রোথ স্টিমুলেটর হিসেবে ক্লিবায়ো খুব ভালো কাজ করে। এবং মজার ব্যাপার হচ্ছে ক্লিবায়ো কিন্তু ফাঙ্গাসকে কন্ট্রোল করে, ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করে। যেই ফাঙ্গাস আমরা কন্ট্রোল করতে পারি না, এইরকম ফাঙ্গাস হচ্ছে মাটিতে যেগুলো হয়, ফিউজারিয়াম এবং ভার্টিসিলিয়াম, এগুলো কিন্তু ক্লিবায়ো খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। তাহলে ক্লিবায়ো যদি ব্যবহার করেন, সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া কিন্তু কন্ট্রোল করা যায়। সো পোকার জন্য কিন্তু ক্লিবায়ো খুব ভালো কাজ করছে না, কিন্তু অন্য ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার জন্য ক্লিবায়ো কিন্তু খুব ভালো কাজ করে। তো ক্লিবায়ো আমি বলবো কি 2 থেকে 4 ml, আমি 2 ml-ই যথেষ্ট। 2 ml যদি 1 লিটার পানিতে দিয়ে আমরা 15 দিন ইন্টারভেলে 3-4 বার অথবা 2-3 বার আমরা যদি গাছে স্প্রে করে দিই এবং মাটিতে ভিজিয়ে দিতে হবে। ক্লিবায়ো মনে রাখবেন, পাতাতে যেমন ভালো কাজ করে, মাটিতে দিলে মাটির অণুজীবগুলো বাড়ায়, এবং যার ফলশ্রুতিতে কিন্তু গাছের গ্রোথ ভালো হয় এবং রোগ পোকামাকড় প্রতিরোধী হয়ে যায়, সয়েল মাইক্রোবস যেহেতু বেড়ে যায়। নাসিমা আপু আরেকটা প্রশ্ন করেছেন, নতুন বাগান, তাই এখন ছাদে কি কি দেশি বিদেশি গাছ লাগাবো? আসলে আপনার যেটা পছন্দ সেই গাছেই আপনার জন্য রিকমেন্ড করব। যেমন আমার পছন্দ হচ্ছে টমেটো, তাহলে টমেটো লাগাতাম। সো এইরকম ফল, শাকসবজি কোনটা আপনার পছন্দ আছে সেগুলো আপনি লাগাবেন। সিজন ভিত্তিক কিন্তু খেয়াল করতে হবে। আমরা কি উইন্টার সিজনের কথা ভাবছি না, সামার সিজনের কথা বলছি। উইন্টার সিজনে হচ্ছে উইন্টার ক্রপসগুলো, আপনি ক্যাবেজ, কলিফ্লাওয়ার, এগুলো, পালং শাক, এগুলো খুব ভালো হয়। আর টমেটো তো অবশ্যই। আর গ্রীষ্মকাল এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই গ্রীষ্মকালে কিছু জিনিস আমি ছবিতে দেখাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে এই ধরনের শাক কিন্তু খুব সহজেই কিন্তু ছাদ বাগানে উৎপাদন করতে পারেন, এবং এই শাকগুলো কিন্তু আপনার এত বেশি হয় গাছের যে আপনার যদি এগুলো যদি উৎপাদন করতে পারেন, তাহলে দেখা যাবে আপনারা বাজার থেকে কেনাই লাগবে না। সেদিক থেকে কিন্তু অনেক সুবিধা পেতে পারেন। আর দেশীয় কিছু যেমন কলমি শাক কিন্তু প্রচুর পরিমাণে ছাদ বাগানে হয়, সেটা আপনি করতে পারেন। বিভিন্ন কচু লাগাতে পারেন। এছাড়া এখনকার কিউকারবিটস কিন্তু বেশ, যেমন শসা, ঝিঙ্গা, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, পটল, এগুলো আপনার ছাদ বাগানে থাকলে আপনার জন্য খুবই ভালো হবে। আপনার সজিনা গাছ, 12 মাসে সজিনা গাছ লাগাতে পারেন। তাহলে 12 মাসেই বছরে অন্তত 3-4 বার আপনি 3-4টা ফ্লাশ যদি আসে, তাহলে সারা বছরই আপনি কিন্তু পান। আর চাল কুমড়া ছাদ বাগানে খুব ভালো হয়, চাল কুমড়া কিন্তু লাগাতে পারেন। আমি ঠিক রিকমেন্ড করছি না, তবুও ছাদে যেহেতু অনেক গরম, ছাদে কিন্তু এখন গ্রীষ্মকালীন টমেটো কিন্তু উৎপাদন করতে পারেন, সেদিকে খেয়াল রাখতে পারেন। আর এগুলো তো দেখালাম, ছবিগুলো দেখাচ্ছি। আপনার ছাদে থাকবে, প্রতিদিন হারভেস্ট করবেন আর খাবেন।
তাহলে ছাদ বাগানে আপনার পছন্দ মতো যে কোনো জিনিসই আপনি উৎপাদন করতে পারেন। সো এগুলো খুব, আর ফলের কথা যদি বলি, ফল আপনার যে কোনো ফল আপনি কিন্তু ছাদ বাগানে করতে পারেন। দেশীয় ফল আমি প্রেফার করি। বাংলাদেশের যে আতা শরীফা আছে, সফেদা আছে, আম আছে, সেগুলো আপনি ইচ্ছা করলে লাগাতে পারেন। আমি একটা জিনিস রিকমেন্ড করব আপনার জন্য, যে আপনি অবশ্যই ছাদ বাগানে কিছু মেডিসিনাল প্ল্যান্টস, ওই যে সজনার কথা বললাম, সজনা কিন্তু ফাংশনাল ফুড। তারপর হচ্ছে আপনি তুলসী, অ্যালোভেরা, এই গাছগুলো লাগান, একটা টবে কিছু লাগিয়ে রাখেন, তাহলে দেখবেন আপনার প্রয়োজনে তুলসী পাতা তুলে তুলে মুখে দিয়ে দিলে মুখে দুর্গন্ধ হবে না। তুলসীর চা খেতে পারেন, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই সব কিছু মিলিয়ে কিন্তু খুবই উপকারী। জাকির হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ছাদ বাগানে 8টি বড় মরিচ গাছ আছে, ফুল হয় কিন্তু মরিচ ধরে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, পেয়ারা অনেক দিন ধরে বড় হচ্ছে না, কি করতে পারি জানাবেন প্লিজ। আসলে ফল না আসার, যদি না আসে ফল যদি, তাহলে অ্যামোপিসা লাল শাকটা খুব ভালো কাজ করে বলে আমি দেখেছি। আর গাছের একটু ডালপালা ভেঙে দিলে, ছেড়ে দিলেও কিন্তু দেখা যায় নতুন করে ফুল আসে। আরেকটা করতে পারেন মরিচ গাছের জন্য, স্পেশালি মরিচ গাছের জন্য বলছি, এবং পেয়ারা গাছের জন্য। আপনি যদি এই যে ফ্লোরাটা আছে, এসিআইএ ফ্লোরা, এইটা গাছের এসিআইএ ফ্লোরাটা মরিচ গাছে পুরো পাতা ভিজিয়ে দিবেন। তারপরে নিচে যে মাটি আছে, মাটিটাও যদি ভিজিয়ে দেন, এটা নাইট্রোবেনজিন যদি দেন, তাহলে দেখা যাবে মরিচ গাছে আপনার ফিমেল ফ্লাওয়ার আসবে এবং প্রচুর পরিমাণে মরিচ ধরবে। তাছাড়া ক্লিবায়ো স্প্রে করে দেখতে পারেন, ক্লিবায়ো খুব ভালো কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে অ্যামোপি সারটাও কিন্তু খুব ভালো কাজ করে। আর যদি কখনো দেখেন যে পেয়ারা বড় হচ্ছে না, তখন একটু বোরন দিয়ে দেখেন, ছোট পেয়ারা বড় হওয়ার সম্ভাবনা আছে। আর ক্লিবায়ো খুব ভালো কাজ করে, সেদিকে একটু খেয়াল রাখবেন। রেজওয়ান সোহান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? মাল্টা গাছের সকল সাইট্রাস প্রজাতির ওয়াটার সাকার নিয়ে একটি বিস্তারিত আলোচনা, আপনার মূল্যবান পরামর্শ। ভালো থাকবেন সবসময় স্যার, সুন্দর আমার জন্য শুভেচ্ছা দিয়েছেন। আপনিও ভালো থাকবেন। মাল্টা গাছ ঠিক না, সব ধরনের সাইট্রাস গাছে এই সমস্যাটা দেখা যায়, যেটাকে ওয়াটার সাকার বের হয়। আমি সাকার দেখানোর চেষ্টা করছি। সাকার হচ্ছে যেখানে গ্রাফটিং করা হয় বা নিচের পোর্শনটায় দেখবেন একটা ডাল খুব সুস্থ সবল ডাল বের হয় এবং এটা খুব দ্রুত বড় হয়। আপনি জাম্বুরা গাছে দেখবেন, লেবু গাছে দেখবেন, তারপরে মাল্টা গাছে দেখবেন, কমলা গাছে দেখবেন, জাম্বুরা গাছে এটা খুব দেখা যায়, অথবা সুইট লেমনের গাছে দেখা যায়। মানে এই ধরনের সাইট্রাস যত গাছগুলো আছে, সব গাছের গোড়া থেকে হঠাৎ করে একটা ডাল বের হয়ে দ্রুত বড় হতে থাকে, এবং গাছটা যদি এতটুকু থাকে তার চেয়ে এই ডালটা অনেক লম্বা হয়ে যায়। মজার ব্যাপার কি জানেন? এই ডালে একটা ফলও ধরবে না, এই ডালটাতে একটা ফলও ধরবে না। ওয়াটার সাকারের ভিতরে একটাও যেহেতু ফল ধরে না, সেহেতু আপনি খেয়াল রাখবেন যে ওয়াটার সাকারগুলো গাছে রেখে লাভ নাই, শুধু শুধু খাবে, কি দরকার এই গাছটাকে রেখে। তাহলে যখনই দেখবেন একটা ডাল খুব লম্বা হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এইটার ভিতরে ফল হবে না, এই ডালটাকে প্রুন করে কেটে ফেলে দেওয়া আপনার উচিত। আপনি কেটে ফেলে দিবেন, সেদিকে খেয়াল রাখবেন। সো ওয়াটার সাকার যখনই দেখবেন তখনই আপনি ফেলে দিবেন। এই ওয়াটার সাকারের পাতা দেখবেন খুব হেলদি, স্টেমটা দেখবেন খুব হেলদি এবং দ্রুত বর্ধনশীল, মানে হচ্ছে সব খাবার সে টেনে নিয়ে যায়, যার জন্য ওখানে কিন্তু ফলটা কম হয় আর ওয়াটার সাকারে গাছগুলো বড় হয়। সো ওয়াটার সাকারটা ফেলে দিতে হবে আপনাকে, যেভাবেই হোক আপনি ফেলে দিবেন। এটা আমি কয়েকটা ওয়াটার সাকারের সিম্বলিক দেখাচ্ছি। দেখেন এই নিচে থেকে এই ডালটা বের হয়েছে, এখান থেকে প্রচুর সুন্দর করে বড় হয়ে লম্বা হয়ে এখান থেকে ডালটা বের হয়ে গেল। আবার এখানে দেখেন নিচে থেকে এই ডালটা বের হচ্ছে এবং এটা খুব সুস্থ সবল, হ্যাঁ পাতাগুলো এইটাও কিন্তু সুস্থ সবল। সো এই ডালগুলো ছেটে দিতে হবে আপনাকে, তাহলে দেখবেন ফলের সংখ্যা বেড়ে যাবে। সমস্ত সাইট্রাসের ক্ষেত্রে এই ওয়াটার সাকার বা লিম আমাদের ফলনকে কমিয়ে দেয়, তার জন্য এটা খেয়াল রাখবেন ফলন যেন না কমে যায়। নাজমা আক্তার আপু লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, বাগানের শামুক তাড়ানোর ভালো কোনো উপায় আছে কি? শামুক তাড়াবেন? আসলে ছাদ বাগানে আমাদের আমি দেখেছি যেখানে স্যাঁতস্যাঁতে থাকে সেখানে প্রচুর শামুক হয়। আবার অর্কিড গাছে বা ইট যদি কোথাও থাকে সেটার নিচে প্রচুর পরিমাণে শামুক ঝিনুক হয় এইরকমভাবে। এখন দেখলে একটু ভয় ভয় লাগে, আমার কাছে ভয় লাগে একটু কেমন যেন। সো এই শামুক ঝিনুক গাছের কিন্তু কচি পাতাগুলো খেয়ে ফেলে,
কচি পাতাগুলো খেয়ে ফেললে দেখা গাছের গ্রোথ কমে গেল এবং ফলন কিন্তু কমে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে ছোট চারা যদি থাকে পুরো চারাগুলো কিন্তু তোর খেয়ে ফেলে। সব কিছু মিলিয়ে এটা খুব ক্ষতি করে। এবং আমি দেখেছি যে অর্কিডে বাগানে আমার হয় মাঝে মাঝে অর্কিডের পাতাগুলো খেয়ে ফেলে, এরকমভাবে যেগুলো চারা কচি পাতাগুলো খেয়ে ফেলে। আমি একটু ছবিতে দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের স্নেল বা স্লাগগুলো আছে, কি ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে। সো এইরকম পরিবেশ হওয়ার আগেই কিন্তু আপনাকে প্রিভেন্টিভ মেজার নিতে হবে। আমি যদি এই রকম দেখি এগুলোর স্নেলগুলো দেখেন, তারা এই মুখটা কিন্তু খুব নরম। এখানে যদি ডিমের খোসা, আমি আবার বলছি, ডিমের খোসা ভেঙে যদি ছিটিয়ে রাখি তাহলে এগুলো যখন জিহ্বায় লাগে তখন খুব ভয় পায় এবং দ্রুত সরে যায়। তো সেটা করতে পারেন। পাশাপাশি কিছু পন্থা আমি বলে দিই। ডিমের খোসা ভেঙে ছিটিয়ে দিতে পারেন, ছাই ছিটাতে পারেন, মা ছাই ছিটাতেন। কফির গুঁড়া ছিটিয়ে দিলেও কিন্তু শামুক ঝিনুক দ্রুত পালিয়ে যায়। আবার তুতে কপার সালফেট 1 লিটার পানিতে 1 গ্রাম গুলিয়ে নিয়ে ওটা যদি স্প্রে করেন, তুতে স্প্রে করলে দুটো উপকার। একটা হচ্ছে তুতে হচ্ছে ফাঙ্গিসাইড, ফাঙ্গাস কন্ট্রোল করে, আবার শামুক ঝিনুকও কন্ট্রোল হবে। চুন দিলে তো অবশ্যই পালাবে। গুল মিশিয়ে করতে পারেন, রসুন বাটা দিলে দ্রুত সরে পড়ে যায়। ফুরাডান বা কার্বোফুরান দিতে আমি বলবো না, কারণ এটা আমাদের পরিবেশে ক্ষতি করে। এরকম নানাবিধ জিনিস দিয়ে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারেন। অভি ভট্টাচার্য একটা বড় বাগানি, আমি যতটুকু মনে করি উনি খুব সারাক্ষণই ব্যস্ত থাকেন বাগান নিয়ে। আমার কাছেও ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেন। প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। 1 নম্বর প্রশ্ন যিনি করেছেন, অভিভাই করেছেন, ভার্মি কম্পোস্টের সাথে যদি আপনি আরও কিছু, যেমন খৈল পচা, ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম 7 দিন বা 10 দিন খৈল পচিয়ে রেখে সেই পানিটা যদি ব্যবহার করেন, সাথে যদি একটু হাড়ের গুঁড়া ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো হবে। ভার্মি কম্পোস্ট যদি ইউজ করেন তাহলে খেয়াল রাখবেন, ভার্মি কম্পোস্টটাকে ভিজিয়ে রেখে 1 রাত ভিজিয়ে রেখে ওই পানিটা যদি দিয়ে দেন তাহলে স্যালাইনের মতো কাজ করে। তো সেদিকেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এগুলোর অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য চুন যদি মাঝে মাঝে ব্যবহার করেন তাহলে গাছের উৎপাদনশীলতা বেড়ে যাবে। আর অবশ্যই নিম তেল মাঝে মাঝে স্প্রে করবেন। নিম পাউডার মাটিতেও ব্যবহার করতে পারেন। নিম তেল যদি আপনি গাছে স্প্রে করেন সাবান পানির সাথে, তাহলে দেখবেন রিপেলেন্ট হিসাবে কাজ করবে। আরেকটা কথা হচ্ছে মাঝে মাঝে বৌদ্ধ মিক্সচার ইউজ করবেন। বৌদ্ধ মিক্সচার ইউজ করলে মাটির পিএইচটা যেমন কন্ট্রোল থাকে, আর কপার সালফেট যেহেতু আমাদের রোগ প্রতিরোধ করার ব্যবস্থা করে। সো অর্গানিক সিস্টেমের ভিতর এই কাজগুলো যদি আপনি করেন তাহলে অর্গানিক করতে পারবেন। তবে প্রথম বছরই অর্গানিকটা কয়েক বছর চেষ্টা করে অর্গানিকে 100% সাকসেস আনা যেতে পারে। বাংলাদেশে এখনও কিন্তু অর্গানিক প্রোডাকশন যেমন আমরা খুব ভালো স্যাটিসফ্যাক্টরি করতে পারছি না, 2 নম্বর হচ্ছে মার্কেটটাও কিন্তু আমরা ভালোভাবে তৈরি করতে পারছি না। সো আমাদের চেষ্টা নিরাপদ খাবার তৈরি করার জন্য অর্গানিকের দিকে সরকার এবং আমরাও সবাই মিলে চেষ্টা করছি যেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা যেন অর্গানিক খাবার রেখে যেতে পারি। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গোল্ডেন পুনা বাণিজ্যিক উৎপাদন করা যায়, সেক্ষেত্রে কি দেশের বাজার বা বিদেশে রপ্তানি কি সুযোগ রয়েছে? আসলে গোল্ডেন পুনা মানে হচ্ছে চেরি টমেটো। চেরি টমেটোর বাজার কিন্তু বাংলাদেশে একটা পশ মার্কেটে বেশ ডিমান্ড আছে। কখনো কখনো 400-500 টাকা, কখনো 1200 টাকা পর্যন্ত হয়। তো গোল্ডেন পুনাটা যেহেতু লাল কালার না, হলুদ কালার এবং গোল্ডেন কালার বলি আমি এটাকে, গোল্ডেন কালার হওয়ার কারণে আমি দেখেছি কখনো কখনো আমাদের পশ মার্কেটগুলোতে প্রায় 1,500 টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছে। সো কৃষক তো আর 1,500 টাকা কেজি পাবে না। তো কৃষক যখন মাঠ পর্যায়ে হবে অন্য টমেটোর তুলনায় একটু যদি বেশি পায়, সেটা তো আমাদের জন্য সাকসেস। সো আমরা যদি নিজে উৎপাদন করে মার্কেটিংটা করতে পারি তাহলে দেখা যাবে গোল্ডেন পুনা করেও কিন্তু দেশে এবং বিদেশে আমাদের ভালো মার্কেট করতে পারলে অনেক লাভ হবে, কৃষকের লাভ হবে। একটা নামকরা কোম্পানি জৈব বালাইনাশক, আপনি কিন্তু জৈব বলেছেন, মানে অর্গানিক, অ্যাবাম্যাকটিন সমৃদ্ধ অ্যাথোসি অ্যান্টিবায়োটিক যা প্রচলিত সকল রোগের জন্য কাজে লাগে। এটা কতটা পরিবার বান্ধব? আপনি জৈব কথাটা বলেছেন, যদি অর্গানিক সোর্সের এটা হয়ে থাকে তাহলে এটা তৈরি করে, আমি যতটুকু জানি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে অ্যাক্টিনোমাইডস। যদি অ্যাক্টিনোমাইডস এটা অ্যাবাম্যাকটিন হয়ে থাকে তাহলে সেটার জন্যই আমি শুধু বলছি, অবশ্যই এটা পরিবেশ বান্ধব।
অ্যাক্টিনোমাইডস আমাদের মাটির জন্য, মাটির স্বাস্থ্যের জন্য খুব ভালো। হেলেনা বারুই আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার একটা আবেদন আছে। আমরা যারা বাগান করতে ভালোবাসি, ছাদের এক কোণে গাছ লাগাই, তারা নানাভাবে এখনও হয়রানির শিকার এখনও হই। যারা গাছ ভালোবাসে না তাদের কাছ থেকে এখনও সমস্যা তৈরি হয়। আমার আবেদন, এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাতে আমাদের বাগানটা রক্ষা করা যায়। বাগান করার সরকারি অনুমতি থাকলে ভালো হয়, অথবা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা অনুমতিপত্র থাকলে ভালো হতো। আসলে আপনার কথা মতো একই স্বরে যদি, সুর মিলিয়ে যদি আমি বলি যে আসলেই তো এটা হলে ভালো হতো। আমরা এখনও কিন্তু নানাবিধ সমস্যা ফেস করছি। আমাদের কিছুদিন আগে আমাদের রূপা মাহমুদ আপুর বাসায় হলো, আমাদের অর্কিড বাগান নিয়ে একজন ঝামেলা পড়েছিলেন আমাদের শাহনাজ আপু। এরকম অনেকেই কিন্তু অনেকেই আমি আবার বলছি নামগুলো হঠাৎ করে ভুলে গেলাম, ওনারা কিন্তু অনেকেই কিন্তু এই সমস্যাটা পড়েছেন বাগান করতে গিয়ে। আমার কথাটা হচ্ছে, বাগান করলে যারা বাগান করে না তারা নানাবিধ ছুতা বের করেন, যে মশা হচ্ছে, কখনো বলেন মশা হচ্ছে, কখনো বলছে পানি জমে থাকতে, কখনো বলছে ছাদের ওজন নষ্ট বেড়ে যাচ্ছে, এইসব নানাবিধ কথা গল্প তারা ফাঁদেন। আসলে কোনোভাবেই কিন্তু ছাদ বাগান যারা করে, ছাদে কখনোই পানি থাকে না, পানি জমিয়ে রাখে না, জমিয়ে থাকলে গাছ মারা যেত। সো সেটা কোনোভাবেই ছাদ বাগানিরা করে না। ছাদ বাগান যদি করা হয় তাহলে ছাদটা থাকে সুন্দর, পরিচ্ছন্ন থাকে। সো সেদিকে কিন্তু আমরা সবসময় একটা জিনিস ইম্পর্টেন্ট, যে ছাদ বাগানকে আমরা কেমন করে এই রকম ঝুট ঝামেলা মুক্ত যদি করতে পারি, সেটা আমাদেরও কথা। সরকার ইতিমধ্যে আপনারা জানেন, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন আমাদের ছাদ বাগানের জন্য নগর কৃষি নামে একটা প্রোগ্রাম, তার প্রজেক্ট হাতে নিয়েছেন ছাদ বাগান করে দেওয়ার জন্য। সো আমরা কিন্তু দিন দিন কিন্তু সেদিকে যাচ্ছি, সরকার কিন্তু এখন এগিয়ে এসেছে ছাদ বাগান করার জন্য। সো আমাদের আর বাধা রইল না। আমি আজকে লাইভের মাধ্যমে আমাদের 2 সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকায় মেয়রদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এদিকে এগিয়ে আসুন। আমরা ঢাকা শহরকে সবুজ করব। সুবিধা হবে এই রকম, যে ঢাকা শহরের বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেগুলো গাছ খেয়ে আমাদেরকে অক্সিজেন দিবে, আমাদের সন্তানরা সেই অক্সিজেন খাবে। সো আমরা কিন্তু চাচ্ছি পরিবেশ বান্ধব ঢাকা শহর করার জন্য। গাছপালার বিকল্প নেই। আপনারা জানেন যে ছাদ বাগানে হচ্ছে এখন ঢাকা শহরে গাছ লাগানোর একমাত্র জায়গা। রোড সাইড প্ল্যান্টেশন করার কোনো স্কোপ এখন আর নেই, শুধুমাত্র ছাদ বাগান ছাড়া। এখন ছাদ বাগানটা করার জন্য সরকার চাচ্ছে, এবং আমি সিটি কর্পোরেশন মেয়র দিকে বলছি, এবং সারা বাংলাদেশে যারা দেখছেন, আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজের দাবি আদায় করে নিতে হবে। কারণ হচ্ছে ছাদ বাগানে আসতেই হবে আমার সন্তানকে অক্সিজেন দেওয়ার জন্য, অক্সিজেন অ্যাভেলেবল করার জন্য। সো আমি আশা করছি আপনার সাথে কথা, হেলেনা আপুর সাথে আপনার সাথেই কথা সুর মিলিয়ে আমি বলছি, অবশ্যই সরকারের অনুমতি থাকলে ভালো হবে। কৃষি বিশ্ববিদ্যালয় যদি একটা অনুমতিপত্র দিতে পারে তাহলে আরও ভালো হতো। আসলে দরকার হচ্ছে সামাজিক আন্দোলন। আমরা যেমন একটা ছাদ বাগানে গিয়েছিলাম, আমরা কিছুই করতে পারিনি, কারণ কমিটির মাধ্যমে ওখানে কিছু করা যায় না আমাদের। সো সরকার যদি এগিয়ে আসে তাহলে আমাদের জন্য সহজ হবে। সাজেদা পারভিন আপু লিখেছেন, আমার করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া সব গাছে প্রচুর সবজি আসছে, কিন্তু মাছি পোকার ফ্রুট ফ্লাই জ্বালায় একটিও টিকছে না। ফেরোমন ট্র্যাপ দিয়েছি, অনেক পোকা ধরা পড়েছে, তবুও সমস্যা হচ্ছে। এখন করা যায় কি করব? আমরা এখন আসলে সলিউশন খুঁজে দেখি। আসলে এককভাবে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করলে কাজ নাও করতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় যে করলা, চিচিঙ্গা এইসব যে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফ্রুট ফ্লাই হয় এবং ডিম পাড়ে, এবং ফলগুলো ছোট অবস্থায় হলুদ হয়ে পড়ে যায়। এটা ছাদ বাগানের একটা সমস্যা আমাদের। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, শুধুমাত্র যদি আপনি নিম তেল স্প্রে করতেন, নিম তেলের সাথে একটু সাবান মিশিয়ে দিলে নিম তেলটা ভালো কাজ করে। নিম তেল সাবান যদি একটু মিশিয়ে স্প্রে করতেন তাহলে দেখা যেত আপনার ছাদ বাগানে এই পোকাগুলো হতো না। যে কথাগুলো বললেন ফ্রুট ফ্লাই, সেগুলো হতো না, আপনার গাছ কিন্তু সুন্দর হতো। তাহলে আজকে থেকে প্ল্যান করে ফেলেন, কিছুদিন পর মাঝে মাঝে পুরো ছাদ জুড়ে নিম তেল সাবান পানি স্প্রে করবেন, তাহলে দেখবেন গাছ ভালো হয়ে যাবে। আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে, কার্টিমন আম গাছে কোনো ফুল ফল আসছে না, কি করা যায়? কার্টিমন আম গাছ হচ্ছে 12 মাসি গাছ, বছরের 3 বার ফ্লাশ হয়। আমি শুধু একটা আমার গাছের ছবি দেখাচ্ছি, ছোট্ট গাছ, 2 বছর হয়নি এখনো।
তো সেই গাছে এখনও ধরে আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, সেদিন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এক পাশে আম বড় হয়েছে, আরেক পাশে এতটুকু ছোট হয়েছে, আরেক পাশে ফ্লাশ এসেছে, মানে কিছুদিন পর পরে আমি কিন্তু হারভেস্ট করতে পারবো। কাটিমন একটা 12 মাসি জাত, 12 মাসি BA2.5 কিন্তু বাড়ি 11 নামে একটা জাত আছে, সেটাও ভালো কাজ করে। সো কাটিমন আমার কাছে মনে হচ্ছে, কেন যে আপনার ফল আসছে না, গাছের বয়স কতটুকু হচ্ছে সেটা বুঝতে পারছি না। তবে আমার কাছে মনে হয় যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনি যদি একটু, যেহেতু ফল আসছে না বলছেন, গাছের ডালপালা একটু পরিষ্কার করে মরা ডালপালা সরিয়ে ফ্লোরা যদি স্প্রে করে দেন, ফ্লোরা নাইট্রোবেনজিন ACI ফ্লোরা যদি স্প্রে করে দেন, তাহলে অনেকাংশেই ভালো হবে, ফল আসবে। এছাড়া আপনি ইচ্ছা করলে একটু ড্যাপ সার এবং একটু TSP সার মাটিতে ব্যবহার করতে পারেন। রানা হুসাইন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, ছাদ কৃষি করতে চাচ্ছি, দামে কম মানে ভালো, বাগান করতে চাচ্ছি। 1 বস্তা মাটির অনুপাতে মাটিতে কি কি দিব, ফুল প্রসেস বিস্তারিত বলে উপকৃত হব। দামে কম মানে ভালো, মজার কথাও লিখেছেন, ভালোই লাগলো কথাটা শুনতে। আসলে আমরাও সেই রকমভাবে চেষ্টা করি, লো কস্টে কীভাবে বাগান করা যায় সেরকম চিন্তা করি। আমি মাটি তৈরির ব্যাপারে যে প্রশ্নটা করেছেন, এটা আমি একটু একটু করে বলি। মাটিটা কেন আপনি তৈরি করবেন? ঝুরঝুরা মাটি তৈরি করতে হবে, কারণ গাছ, টবে মাটি যদি শক্ত হয়ে যায় নিউট্রিয়েন্ট আপটেক করতে পারবেন, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সো বেলে দোআঁশ মাটি অবশ্যই আপনাদেরকে দিতে হবে, বেলে দোআঁশ মাটি। প্রচুর পরিমাণে আপনার মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ দিতে হবে মাটির সাথে। জৈব পদার্থগুলো কী কী আছে? যে কোনো কাউডাং, কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। সাথে যদি একটু কোকোরাস মিশিয়ে দেন, কত রেশিওতে একটু পরে বলছি, তাহলে দেখবেন মাটিটা ভালো হবে। একটু বালি মিশিয়ে দিবেন, তাহলে দেখবেন মাটিটা কখনোই শক্ত হবে না, ঝুরঝুরা থাকবে সবসময়। বালি মিশিয়ে দিলেন, তাহলে কী কী মিশাতে হবে? মাটি, ভার্মি কম্পোস্ট, কাউডাং, কম্পোস্ট, এগুলোর সাথে সাথে কোকোরাস্ট মিশিয়ে দিলে মাটির ওজন কমে গেল, মাটিটা ঝুরঝুরা হলো। এবং সাথে কিন্তু অবশ্যই একটু বালি মিশাবেন। আমরা বিল্ডিং করতে যে বালিগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করতে পারেন, সেগুলো ব্যবহার করবেন। রেশিওটা কেমন হবে? মাটি যদি 2 ভাগ হয়, মোটামুটি 1 ভাগের মতো ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করবেন। কোকোডাস্ট 1 ভাগ ব্যবহার করেন, আর একটু বালি মিশিয়ে দেন, তাহলে দেখবেন মাটিটা ঝুরঝুরা হয়েছে। তাহলে এই মাটিটাই কিন্তু আপনার টবের মাটি হলো, ভালো হয়ে গেল। টবের মাটি যখন ব্যবহার করবেন, আমি বলবো মাটিতে অবশ্যই একটু চুন ব্যবহার করে নেবেন, তাহলে মাটির কোয়ালিটি আরও ভালো হবে। মাটি যখন টবে ভরেন, নতুন ছাদ বাগানিতে বলছি, নিচে টবে যে ছিদ্র থাকে সেখান থেকে পানি বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু নিউট্রিয়েন্ট সহ বের হয়ে যাওয়ার জন্য না। যদি আপনি মাটির নিচে ওখানে একটা বালির স্তর না দেন, এইটা একটা বালি স্তর, এখানে একটা বালি স্তর দিয়েছি, এখানে ছিদ্রগুলো আছে, আমি ছিদ্রগুলোতে সুরকি দিয়ে ভরে দিয়েছি। এখান থেকে নিউট্রিয়েন্টগুলো যখন এই পাশ দিয়ে আসবে, এই বালিতে আটকে এখানে সমস্ত নিউট্রিয়েন্টগুলো ফিল্টার হিসেবে এখানে খুব ভালো কাজ করবে বালিগুলো। সো টবের নিচে একটু সুরকি দিয়ে, তার উপরে বালি দিয়ে, তারপরে মাটিগুলো ভরবেন। তাহলে মাটিতে কী লাগলো? এতক্ষণ কথায় যেটা বললাম, মাটি, কোকোডাস্ট, কাউডাং, চুন, আর যদি সম্ভব হয় নেমাটোড হওয়া যদি সম্ভাবনা থাকে, তাহলে নিম খৈল পাউডার যদি ব্যবহার করেন, তাহলেও যথেষ্ট হয়ে গেল। এখানে হচ্ছে টবে কীভাবে মাটি ভরবেন, খুব সহজ। শীতকালে পানি দিতে হবে এটার ভিতরে, তাহলে একটু মাটি নিচে হইলে ভালো হয়। কিন্তু বর্ষাকালে বৃষ্টির সময় কিন্তু টবের ভিতরে পানি জমে থাকবে, তাহলে টবটা একদম টইটুম্বুর করে ভরে মাটি ভরতে হবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। দিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে যে প্রত্যেকবার আমি কিন্তু আপনার নামটা ভুল করি, আমি এর জন্য খুব লজ্জিত। ভাই, আপনি 90 মিনিট স্কুলিংয়ে আপনি বলেছিলেন আমাকে 2টা 12 মাসি সজনে গাছ দিবেন, 12 মাসি একটা সজনে গাছ দিবেন। আচ্ছা, যাই হোক, সজনে গাছ দিব বলেছিলাম। আমি আপনার বাসা আমি জানি খুব কাছেই, সো আপনি ইচ্ছে করলে একদিন বিকেলবেলা চলে আসতে পারেন, আপনার জন্য সজনে বাগান থাকবে, শুধু আপনাকে বলছি। হ্যাঁ, তো আমার টেলিফোন নাম্বারটা এখানে দিয়েছি, সবার জন্য না, টেলিফোন নাম্বারটা দিয়েছি সবার জন্য না। আপনি একবার টেলিফোন করে, আমরা বিকেলবেলা মাঠে চা খাই, আপনি একটু টেলিফোন করে আমাদের কাছে যদি আসেন, তাহলে আমি আপনাকে অবশ্যই একটা সজনে গাছ দিব, 12 মাসি সজনে। আমার কাছে কয়েকটা চারা আছে, কিন্তু সবার জন্য না।
সোয়াদ আল মুংনি ভাই আরেকটা জিনিস লিখেছেন, একটা আমের গাছ, 12 মাসি আম গাছের ছবি দিয়ে এখানে একটা ছবি দিয়েছেন। 12 মাসি গাছ, ও একটু ভুল করে ফেলেছি। এইটা আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কাটিমন গাছ। আপনি সম্ভবত এটা আপনি পেয়েছিলেন আমাদের যে আমরা বিএডিসিতে গিয়েছিলাম তখন, সম্ভবত এই কাটিমন গাছে আমার কাছে যতটুকু মনে পড়ছে ওটা কাটিমন গাছই ছিল। সো একটু ডিফর্ম হয়েছে, কেন হয়েছে আমি ঠিক জানি না। সোয়াদ আল মুগনি ভাই আরেকটু বলেছেন যে ক্লিবায়ো নিয়ে একটু বলবেন, ট্রাইকোডার্মা কি ক্লিবায়োর মধ্যে আছে? আচ্ছা, ক্লিবায়ো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ব্যাকটেরিয়া এবং কিছু ফাঙ্গাস নিয়ে ক্লিবায়ো তৈরি করা, উপকারী ব্যাকটেরিয়া। ওইটার ভিতরে ট্রাইকোডার্মা নাই। ট্রাইকোডার্মা হচ্ছে আরেকটা গ্রুপের ফাঙ্গাস, ট্রাইকোডার্মা নাই। সো আপনি ট্রাইকোডার্মা এবং ক্লিবায়ো আলাদা আলাদা জিনিস। বাংলাদেশে ট্রাইকোডার্মা কিন্তু এখন যে কোনো নার্সারিতে গেলেই ট্রাইকো কম্পোস্ট, ট্রাইকোডার্মা পাউডার, ট্রাইকো এরকম অনেক কিছু এখন বাজারে আছে। সো আপনি যে কোনো নার্সারি থেকে ট্রাইকোডার্মা কালেকশন করতে পারবেন। আমি যেটা বলছিলাম ক্লিবায়োর ভিতরে অনেক ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস আছে, ট্রাইকোডার্মা শুধুমাত্র ফাঙ্গাস। ক্লিবায়ো কম্পোজিশনগুলো এখানে লিখে দিয়েছি। ল্যাক্টোবেসিলি, বেসিলাস ন্যাপ্টো, ইস্ট ফাঙ্গাস। কিন্তু ট্রাইকোডার্মা একটা ফাঙ্গাস, বাট এটা আলাদা, বেসিলাস ন্যাপ্টো, ইস্ট। রানা হুসাইন ভাই আরেকটা প্রশ্ন করেছেন, টবের গাছে নেমাটোড হয়েছে, এখন কি করতে পারি? নেমাটোডের জন্য কিন্তু অনেক কথা বলেছি, তবু আবার বলছি, নেমাটোড আমাদের বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে নেমাটোড আছে। সো নেমাটোড আমাদের গাছে খুব ক্ষতি করে, গাছগুলিকে এই রকম করে ফেলে, একটা হলুদাবো করে গাছটাকে ডোয়ার্ফ করে ফেলে, কিন্তু অনেকটা ভাইরাসের মতো করে ফেলে, ভাইরাস যেমন হয়। কিন্তু এই নেমাটোড গাছটা পাতাগুলো নরম থাকে, তাহলে বুঝতে পারবো যে নেমাটোড হয়েছে, এবং গাছের শিকড়ে নোডিউলের মতো স্ট্রাকচার তৈরি করে, গিট তৈরি করে ফেলে। সেটা কিন্তু দেখতে যেমন হচ্ছে শিম গাছে গোড়ায় রাইজোবিয়ামের কারণে নোডিউল ফর্ম করে। এই নোডিউল আর এই নেমাটোডের স্ট্রাকচার গুটি কিন্তু এক না, আলাদা আলাদা। নোডিউল শুধুমাত্র তৈরি হয় শিম জাতীয় গাছে, আর এই নেমাটোডটা কিন্তু ভার্মিকম্পোস্ট মিশিয়েছেন, চুন মিশিয়েছেন, কিছু সার মিশিয়েছেন। এখন একটা পলিথিন দিয়ে ঢেকে যদি 2-3 দিন খোলা রোদের ভিতরে রেখে দেন, তাহলে দেখা যাবে যে নেমাটোডগুলো মরে যাবে। ক্রপ রোটেশন, এই বছর এখানে টমেটো করেছি, আগামী বছর টমেটো না করে আমি যদি এখানে মরিচ করি, তবে একটা গাঁদা ফুল গাছ লাগিয়ে রাখেন, এখন কিছুদিন পরে সমস্ত এই টবের সমস্ত নেমাটোডগুলো গাঁদা ফুলের গাছের গোড়ায় চলে আসবে। আপনি তখন গাছটাকে তুলে রোদ্রে দিয়ে মেরে ফেলতে পারেন, অথবা পুড়িয়ে ফেলতে পারেন গাছ। একটু সময় নিচ্ছি। এখন যেটা আমি করতে যাচ্ছি, যে আমরা যে লাইভ করেছি আজকে, এটা খুঁজে বের করি আমি একটু। আমি লাইভটা, মনে কি আমাকে হেল্প করবা? লাইভটা কি আমি পাচ্ছি না কেন? পেয়েছি মনে হয়। আচ্ছা, এখানে আজকের যে ভিডিওটা ছিল, এখানে অনেকেই প্রশ্ন করেছেন, সেগুলো আমি একটু দেখে আসি। সৈয়দা নাসিমা আপু লিখেছেন, সর্ষে দিয়ে ভূত তাড়াবো, সর্ষের ভিতর তো ভূত ঢুকানো। আমি নিম খৈল কেনার 1 মাস পর প্যাকেট খুলে নিম খৈলের ভিতর ছোট ছোট পোকা দেখেছি। আপনি যখন মাস্টার্ড অয়েল কেক যখন বাজার থেকে নিয়ে আসেন, তখনও দেখবেন কিছুদিন পর যদি এইভাবে রেখে দেন, তাহলে কিন্তু পোকা হয়। তার জন্য এই মাস্টার্ড অয়েল কিন্তু বেশি দিন আপনি কিন্তু পানির ভিতরে ভিজিয়ে রাখা যাবে না। নিম খৈল পাউডারটা নিয়ে এসে দ্রুত ব্যবহার করে ফেলতে হবে, না হলে ওখানে পোকা গ্রো করবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। তারপর হচ্ছে সৈয়দা পারভিন আপু লিখেছেন, চা আর টোস্ট নিয়ে। আমি তো ভুলেই গিয়েছি, আমি চা নিয়ে বসিনি। আমার স্টুডেন্ট আবার ফাঁকে একটু চা দিয়ে গেল। থ্যাঙ্কস সবাইকে, আমার স্টুডেন্টদেরকে।
মনি, আমাকে একটু তুমি কি হেল্প করবা? আমি কেন 27টা কমেন্টস দেখা যাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি মাত্র 4টা। তুমি কি? হ্যাঁ, কমেন্টসে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কমেন্টসে কোথায় দেখা যাচ্ছে না তো, এখানে 4টা দেখা যাচ্ছে কেন? হ্যাঁ, আচ্ছা যাই হোক। হুম, যার জন্য চলে গিয়েছে। আমরা যেই প্রশ্নগুলো এখানে দেখেছি, যে জাহিদুল ইসলাম ভাই লিখেছেন, ডালিম আনারের এর ফুল ফল টিকিয়ে রাখার জন্য কৌশলগুলো একটু বলতেন স্যার। আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম, ডালিম গাছে এবং আনার গাছে, ডালিম এবং আনার বা বেদানা, এগুলো গাছের সাধারণত যখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে ফুলগুলো আসে তখন ম্যাক্সিমামগুলো হচ্ছে মেল ফ্লাওয়ার হয়। আবার জুন জুলাই মাসে যখন হয় তখন কিন্তু এটা ফিমেল ফ্লাওয়ার হয়। তো আপনি ফেব্রুয়ারি মার্চ মাসে যদি ডালপালাগুলো কেটে দেন, প্রুন করে দেন ডালিম গাছের, তাহলে জুন জুলাই মাসে প্রচুর পরিমাণে বুশ হবে এবং তখন এখানে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং হবে এবং ম্যাক্সিমামগুলো ফিমেল ফ্লাওয়ার হবে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে যদি প্রুন করে দেন তাহলেই কিন্তু আপনার ইল বেড়ে যাবে এবং আপনার গাছে ফল টিকে থাকবে। ফিমেল ফ্লাওয়ার না হলে মেল ফুলগুলো কিন্তু সবগুলো অটো পড়ে যাবে। আমি এখানে দেখতে পাচ্ছি না, তাহলে আচ্ছা এখন দেখতে পাচ্ছি, যদি প্রুন করে দেন তাহলেই কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, আমি প্রত্যেকের আস্তে আস্তে আমি কমেন্টসগুলো করছি। মেরি আপু দেখছেন, মেরি আপু আসসালামু আলাইকুম। রোকেয়া হক আপু দেখছেন আমাকে, কেমন আছে? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রশ্ন কোনগুলো আছে? আলামিন সাগর ভাই দেখছেন, আসসালামু আলাইকুম। নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কাকে বলে? সেটা হচ্ছে এরকম যে আপনি যদি এমন হয় যে বোরনের অভাব হলো, পিএস কমে গিয়েছে, বোরনের অভাব হচ্ছে, তাহলে কিন্তু নিউট্রিয়েন্ট আপটেক করতে পারবে না এবং সেখানে কিন্তু বোরনের অভাব দেখা দিবে। সেরকম সমস্যাগুলো এখানে আছে। সো আপনি পিএসটা একটু চেক করে নেন, তাহলে দেখবেন যে আপনার এই ফলগুলো পড়বে না, অথবা একটু বোরন দিয়ে নেন। আর যদি সম্ভব হয় কখনো যদি আপনার কাছে যদি এসিআই যে ফ্লোরাটা যদি থাকে তাহলে যদি স্প্রে করে দেন গাছের পাতা এবং ডালে, মাটিতে, তাহলে কিন্তু ভালো হবে। মেজবা মিঠু আপু একটা সুন্দর সাজেশন দিয়েছেন, কাটা চুল, মানে চুল কেটে আমরা যদি এগুলো দিয়ে রাখি তাহলে শামুক আসতে পারে না। এটা আমি লিখে রাখবো, ভালো একটা আইডিয়া। বাগানের পেছনে লেগে থাকে। আচ্ছা আচ্ছা, ডালিম ফেটে যায়। ডালিম ফেটে যাওয়ার পেছনে কারণ হচ্ছে আপনাদের ডালিমটা যদি জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ফুল আসলো, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাসে পাকলো, তখন এপ্রিল মে জুন এই 3টা মাস কিন্তু খুব ড্রাউট থাকতো। এই ড্রাউট থাকার কারণে তখন কিন্তু ইমব্যালেন্স তৈরি হয় খাবারের এবং পানির, যার জন্য ডালিম ফেটে যায়। কখনো কখনো বোরনের অভাবে কিন্তু ডালিম ফেটে যায়, তাহলে খেয়াল রাখতে হবে। মুনিরা খান আপু লিখেছেন, সজনে গাছে সব ফুল ঝরে যাচ্ছে। আসলে সজনে গাছের একই রকম সমস্যা, সবগুলো ফিমেল ফ্লাওয়ার না, একটু কম ফিমেল ফ্লাওয়ার আছে। সো আপনার ফিমেল ফ্লাওয়ার আনার জন্য গাছ যখন ফুল আসার আগেই একটু হচ্ছে এমওপি সার আপনাকে অ্যাড করে দিতে হবে। নিড়িয়ে দিয়ে যদি এমওপি সার দিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার ফিমেল ফ্লাওয়ার সংখ্যা বেড়ে যাবে এবং ফিমেল ফ্লাওয়ারের সংখ্যা বেড়ে যাবে এবং ফিমেল ফ্লাওয়ার থেকে ফল হবে। আজকে অনেক গল্প করলাম, অনেক সময় ধরে গল্প করলাম। আমার কাছে যেটা ভালো লাগলো যে 90 মিনিট স্কুলিং আমরা প্রতি অল্টারনেট ফ্রাইডেতে করি। এই 90 মিনিট স্কুলিংয়ে আপনারা প্রশ্ন করেন, এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করি। গ্রিন বাংলাদেশ সবসময়ই চেষ্টা করছে আপনাদের আমরা গাছপালা নিয়ে কাজ করা, ছাদ বাগান নিয়ে কাজ করা, কখনো কখনো আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করা, দুস্থদের নিয়ে কাজ করা। আমরা সেরকম কিছু একটা কাজ করতে চাই যেটা হচ্ছে 2 টাকার স্বপ্ন পূরণ। 2 টাকার স্বপ্ন পূরণটা হচ্ছে এরকম যে আমরা সারা বাংলাদেশের যারা আমাদের গ্রিন বাংলাদেশের সদস্য আছেন
আপনারা যারা শুনছেন তাদের ঘরে ফেলে দেয়া, রেখে দেয়া, নষ্ট হয়নি এরকম অনেক জিনিসপত্র থাকে, যেমন হচ্ছে থালাবাটি, প্লেট, এগুলো কখনো কখনো ফ্রাই প্যান, কখনো কখনো শাড়ি, কখনো হচ্ছে জামা, কখনো কখনো খেলনা, আপনার ছোট বাচ্চার খেলনা যেগুলো ছিল ভালো অবস্থানে আছে, কিন্তু ভালো আছে কিন্তু আপনার বাচ্চা বড় হয়ে গেছে, ওগুলো দিয়ে আর খেলে না। অথবা আপনার কত রকমের জিনিস আছে ঘরে পড়ে থাকে, এই ঘরে পড়ে থাকা জিনিসগুলো আমরা সবগুলো কালেকশন করি। মজার ব্যাপার হচ্ছে আমরা যখন এটা কালেকশন করি, কথাটা বলেছিলাম, জাপান থেকেও আমার কাছে বেশ কিছু জাপানিজ, ওরা কিন্তু বছরে 2বার আমার কাছে পাঠায়, এবং তখন এইগুলো সবগুলো আমি দুস্থদের হাতে তুলে দিই, গ্রিন বাংলাদেশ তুলে দেয়। আমরা 2 টাকার স্বপ্ন পূরণের মাধ্যমে আমরা সবাইকে তুলে দিই। ধরা যাক এইরকম একটা গল্প, যে একটা বাচ্চা একটা আপনার ঘরে ফেলে দেয়া যেই একটা এরোপ্লেন, চাবি দেওয়ার এরোপ্লেন বা চাবি দেওয়ার গাড়ি একটা দুস্থ বাচ্চা পেল, এটা দিয়ে যখন খেলবে আনন্দটা কিন্তু অন্যরকম। সো আমাদের ঘরে পড়ে থাকা যে জিনিসগুলো আছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের কাছে, এই গ্রিন বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে যদি আপনারা পৌঁছে দেন, তাহলে আমরা এগুলো দিয়েই 2 টাকার স্বপ্ন পূরণ অথবা আমরা দুস্থদের কাছে পৌঁছে দিব। আমরা এছাড়াও আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ঈদের অনুষ্ঠান করেছি। সেগুলো আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও অনেক বড় বড় অনুষ্ঠান করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আমাদের 90 মিনিট স্কুলিং এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।